সবাই বলছেন এই ১৫ মাসে ইলেকশন কমিশন ঠিক হতে পারেনি, এই কারণ তার গত ৩-৪টা নির্বাচন খুব খারাপ হয়েছে। গতকালকে একজন আইনজীবী বলছিলেন যে ধরেন আপনি যদি জাস্টিস শাহাবুদ্দিনের কথা ভাবেন, আপনি যদি জাস্টিস হাবিবুর রহমানের কথা ভাবেন, আপনি যদি জাস্টিস লতিফুর রহমানের কথা ভাবেন, বিশেষ করে শাহাবুদ্দিন সাহেব, তিনি তো ৯ বছর বা তার আগের একদম ৭৫ থেকে ৯০, ১৫ বছরের জঞ্জালে উনি তো ৯০ দিনে নির্বাচন করেছিলেন। ওটা ভিন্ন বিষয়। বিগত ১৭ বছরই ইনস্টিটিউশনগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনি কোনোদিন দেখতে পাবেন না। ইভেন এরশাদ সরকার আমলেও দেখতে পাবেন। মাত্রা কম বেশি একটা মামলা হয়েছিল তখন। এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে পলিটিসাইজ করি, কনস্টিটিউশনাল পোস্টগুলোকে পলিটিসাইজ করি, জুডিশিয়ারিকে পলিটিসাইজ করি, ইভেন অ্যান্টি কারাপশন কমিশনকে আমরা পলিটিসাইজ করি। এটা বিগত 17 ইয়ার্সে আপনি যে ম্যাসিভ আকারে দেখতে পাবেন। মানবাধিকার কমিশন, এখানে তো রাজনীতির কিছু নাই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাকে বানানো হবে এটাও CSRS চেক করে চেয়ারম্যান বানানো হয়, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এটা 17 ইয়ার্সে নেকেডলি হয়েছে। আপনি দেখেন নাই আগের ইলেকশন কমিশনে সকলেই বলছে 5 to 7% ভোট কাউন্ট হতে পারে, কাস্ট হতে পারে। ইলেকশন কমিশন সর্বশেষে প্রেস কনফারেন্স করে বলছেন 47% ভোট কাস্ট হয়েছে। তো হাসাহাসির ব্যাপার না, এটা তো একটা কনস্টিটিউশনাল পোস্ট। দেশের সবচাইতে সম্মানিত ব্যক্তিরা চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এডুকেটেড পারসন, ভেরি পোস্ট পিপল, এরা খুব পশ পিপল, এরা সোসাইটির আপার গ্রেডেড ক্লাসেস পিপল। তারা যদি এসে এরকম ব্ল্যাটেন্ট লাই বলে তখন বাকিদের উপর কি মরাল তৈরি হয়? এখন এই ইলেকশন কমিশন তারা না, কিন্তু তাদের লিগেসি তো, এই জন্য একটা কনফিডেন্সলেসনেস কাজ করে আমি আজকে দেখেছি। আর একটা কথা বলছিলেন, এখন কি কোনো শঙ্কা মনে হয় নির্বাচন নিয়ে বা তফসিল নিয়ে? নির্বাচন নিয়ে তফসিল নিয়ে আমার কাছে শঙ্কা মনে হয় না। নির্বাচনও হবে, তফসিলও হবে, কিন্তু এই যে একটা বড় আয়োজন করতে যাচ্ছেন, এই আয়োজনটা একটা বড় ঘটনার পরে, 5ই আগস্টের পরে কান্ট্রি ওয়াইড হবে, সকলেই পার্টিসিপেট করবে, হিউজ ব্যাপার এটা। আপনার এতই হিউজ, এই ম্যানেজমেন্টটা কীভাবে হবে, বিগ ডাটা ম্যানেজমেন্টটা কীভাবে হবে, বিদেশিরা কীভাবে ভোট দেবে, যে অ্যাপসটা গতকালকে উদ্বোধন করা হয়েছে এটা কতটুকু ফাংশনাল, এটা নিয়ে অনেক নেগেটিভ ফিডব্যাকও আছে। এগুলো নিয়ে একটা শঙ্কাবোধ তো আছে, সকলের মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় সকল কোঅপারেট করলে, রাজনৈতিক দলগুলো যদি কোঅপারেট করে, ইনক্লুডিং সকলেই যদি এটার সঙ্গে পার্টিসিপেট করে, তাহলে এটা মিটমাট করা সম্ভব। আর গণভোটের ব্যাপারে, গণভোটের যে আইনটা যেটা সর্বশেষ হয়েছে আদেশে বলা আছে যে গণভোটটা কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে, কি কি এলিমেন্টস থাকবে, ডিটেলিংয়ের জন্য আরেকটা অর্ডিন্যান্স জারি হবে। অর্ডিন্যান্সটা জারি হওয়ার আগ পর্যন্ত আপনার ইলেকশন কমিশনের কোনো ফাংশন নাই। তো আমি এক্সপেক্ট করব যে গভর্নমেন্ট খুব দ্রুতই মিটমাট করে অর্ডিন্যান্সটা যখন জারি করবে তখনই ইলেকশন কমিশনের হাতে রাষ্ট্রপতি জারি করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের একটা বক্তব্য দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর হিট ওয়েভ উনি ফিল করে। তো আমার কাছে যদিও ওনার সাথে সামনাসামনি আমার বেশ অল্প সময় দেখা হয়েছে, কিন্তু আমার একটা পার্সোনাল অবজারভেশন, উনি শুরু থেকে একটু বোল্ড ডিসিশন দেন না কেন জানি, একটু এই যে ভাই বললো আত্মবিশ্বাস কম, এটা ওনার মধ্যে দেখা যায় প্রায়। এটা উনি হয়তো সৎ মানুষ দেখে এটা চেহারায় ফুটে ওঠে, এবং এই চাপটা উনি রাজনৈতিক দলগুলোর কারণেই আমার মনে হয় যে উনি পেয়ে থাকেন আর কি। কারণ নির্বাচন যতই কাছে আসছে, ওনার প্রস্তুতি বা ওনার সব পরিকল্পনা নিয়ে যে ধরনের একটা বোল্ড ডিসিশন বা মানুষকে, রাজনৈতিক দলকে আশ্বস্ত করার যে একটা ব্যাপার থাকে, সো সেটা ওনার কণ্ঠে বা ওনার বক্তব্যে ওরকম ফুটে ওঠে না। আজকের আলোচনার বেশ কয়েকটা জায়গায় আমি লাইভ টেলিকাস্টটা দেখছিলাম, তো ওনার বক্তব্য বা যে ধরনের ইন্টারাকশন হচ্ছিল, খুব বেশি যে আত্মবিশ্বাসের সাথে উনি বলছে এটা না। ইভেন গতকালের যে পোস্টাল ব্যালট অ্যাপটা হয়েছে, খুব কম সময়ের জন্য এই অ্যাপটা 5 দিন করে বিভিন্ন জায়গায় এটা খোলা, এত অল্প সময়ের মধ্যে এত হাজার হাজার ভোটাররা কিভাবে এটাতে নিবন্ধন করবে, বা হচ্ছে যাদের NID নাই, পাসপোর্ট আছে, এই জায়গাগুলা। আরেকটা হচ্ছে, আমি আজকেও পড়ছিলাম যে গণভোট নিয়ে তাদের মধ্যে যে আপনি যেটা বললেন যে কোনো আনুষ্ঠানিক নির্দেশ নাই, এটা কিন্তু আমি আজকে প্রথম জানলাম। আমি জানি না অন্যরা আগে থেকে জানতো কিনা, যে RPO, জাতীয় সংসদ নির্বাচনের যে RPO, ওই অনুযায়ী কিন্তু গণভোটের আদেশ দিতে পারবে না। সো এটার জন্য আলাদা একটা অর্ডিন্যান্স জারি হতে হবে। সো এটা কেন হয় নাই, যেহেতু প্রধান উপদেষ্টার ভাষণে এটা এসে গেছে একই দিনে হবে, এবং এগুলোর উপরে যে সামনে একটা গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচন, 15 বছরে প্রথম একটা বৈধ নিরপেক্ষ নির্বাচনের আমরা এক্সপেক্ট করছি, তার উপরে এই DCSP বা প্রশাসনের আইন শৃঙ্খলার একটা দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, সব রাজনৈতিক দলের মধ্যে। এবং আমি এই কথাটা এই জন্য বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। আমরা কতটুকু আশ্বস্ত ওনার কথায় সেটা একদিকে, কিন্তু নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই আমরা ধরে নেই, হ্যাঁ 2026 সামনের বছর আমরা ধরে নেই। তো এটার ভিতরেই কিন্তু ওনাদেরকে তৈরি হতে হবে, সেটা যেভাবেই হোক। এখন সবাই বলে যে রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা লাগবে, কিন্তু আসলে কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে না
উল্টা চাপে রাখে। রিটার্নিং অফিসার হলো ডিসি, কাস্টমারিলি কোয়াইট লং পিরিয়ড অফ টাইম দে আর হ্যান্ডেলিং দ্য ইলেকশন ইস্যুজ। এখন আপনি একজন নির্বাচন কমিশন কর্মকর্তা, ও কোথা থেকে আসবে, সে কোন জায়গা থেকে আসছে, এ হঠাৎ করে কি করে এত বড় নির্বাচন মেকানিজমটা পরিচালনা করবে? তো এই ধরনের প্রপোজাল দিলে তো আপনি ইলেকশন কমিশনকে এম্বারাসড হয়ে যাবে। তো আমরা নিজেরাই বলছি যে টাইম ইজ ভেরি শর্ট, ইলেকশন কমিশনকে উই অল শুড কোঅপারেট টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম উই আর কামিং আপ উইথ নিউ প্রপোজাল। যদি তাই হয়ে থাকে, বিএনপির মতো বড় দল যদি এরকম একটা গেম চেঞ্জিং প্রপোজাল নিয়ে এখন হাজির হয়, হোয়াট উড বি দি ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন দেন? আপনাদের গণভোটের প্রস্তাব যেমন ছিল, গণভোট তো সরকার ডিসাইড করছে, গণভোট তো ইলেকশন কমিশন ডিসাইড করতে পারবে না। গণভোটটা একদিনে হবে না 2 দিনে হবে, ইলেকশন কমিশন ইজ নট দ্য ডিসাইডিং বডি, গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড ইট। এবং গভর্নমেন্ট একদিনে হবে এই মর্মে আদেশ জারি করেছে, কিন্তু গণভোটে ডিটেইলিং করে কোনো অর্ডিন্যান্স জারি করে নাই। ইলেকশন কমিশনের কাজ কখন শুরু হবে গণভোট সংক্রান্ত? যখন ওই অর্ডিন্যান্সটা জারি হবে তারপর থেকে। কিন্তু আমি বলছি, এই যে আমরা বলছি লটারির মাধ্যমে ডিসিদেরকে এই করেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে বাইপাস করে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করতে চান, এটা প্র্যাগমেটিক হবে না। এ কথা সত্যি যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অতীত সরকারের নানান ধরনের লোক বসে আছে, সেটা তো ইলেকশন অফিসেও বসে আছে। ইলেকশন কমিশনের অফিসে অধস্তন অফিসগুলোতে যারা ডিস্ট্রিক্ট লেভেল এবং থানা লেভেলে, এরা তো এই সরকারের সে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। এবং শুধুমাত্র একটা মামলা করেছিলাম আমরা সুপ্রিম কোর্টে কিছু লোককে বাদ দিয়ে দিয়েছিল, এই চাকরিগুলো তারা ফেরত পেয়েছে। এটাই বিএনপির একমাত্র কারণ কিনা আমি জানি না, কিন্তু এই আজকের প্রপোজালটা আমরা আসার পরেই ওনারা গিয়ে প্রপোজাল দিয়েছেন, কিছুটা আমার কাছে উদ্ভটই মনে হচ্ছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বাইপাস করে ইলেকশন কমিশনের যারা দায়িত্বশীল অফিসার তারা এত বড়টা অ্যারেঞ্জ করতে পারে। লটারিটা খুব বাস্তবসম্মত। লটারিটা আমরা কেন বলি জানেন? আমি দেখেছি এই কয়েকদিনের অভিজ্ঞতায়, একজন ডিসি দিল তাও অভিযোগ করে, একজন ডিসি নিল তাও অভিযোগ করে। কেন এই ডিসিদেরকে এখন সরানো হলো বাই দি গভর্নমেন্ট? এই জন্য অভিযোগের শেষ নাই। আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাবেন, পটেনশিয়াল ক্যান্ডিডেটরা লিখিত অভিযোগ দিচ্ছে। এর থেকে বাঁচার জন্য প্রশাসন কি জবাব দেবে? বলে যে অমুকের তদবির এটা করেছেন, তমুকের তদবির এটা করেছেন, তদবির হচ্ছে বলে অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন এখান থেকে বাঁচার জন্য প্রশাসনকে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম যদি ব্যবহার করতে হয়, এই জন্য আমরা বলেছিলাম লটারি কুড হ্যাভ বিন দ্য বেস্ট অপশন, যেখানে কেউ বলতে পারবে না যে আমার তদবির এটা হয়েছে, কিংবা তাবিদ হলবের তদবির আরেকটা হয়েছে, কিংবা এনসিপির নেতার তদবির আরেকটা হয়েছে। এখান থেকে বাঁচতে পারবে। আপনি একটু ছোট করে বলবেন কেন? ধরেন ডিসিদের বাদ দিলে যাদের দিয়ে করতে হবে তারাও আগের আমলের নিয়োগ করা, কিন্তু তাদের আবার প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক অভিজ্ঞতা কম, দক্ষতা কম হওয়ার কথা, কারণ তারা নন ক্যাডার সার্ভিসে। ফলে এই জায়গায় আসলে বাস্তবসম্মত উপায় কি? আবার এদের কাউকে যদি বাদ না দেন তাইলেও তো আপনাকে একটা স্ক্রুটিনি করার কথা। আমাদের প্রশাসনিক সংস্কার, যেটা সম্ভবত সবচেয়ে জরুরি ছিল পুলিশ সংস্কার, সেই সংস্কার নিয়ে দৃশ্যমান কিছুই এই অন্তর্বর্তী সরকার এখনো করতে পারেনি। ফলে নির্বাচন তো আসলে করবেন মাঠ পর্যায়ে ডিসি, ইউনো, এসপি, ওসি তারাই। ফলে সেখানে যদি চেঞ্জ না হয় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? আমাদের তো মূল সমস্যা এটাই। এই ডিসি নিয়োগ নিয়ে আমি কিছুদিন আগে দেখছিলাম যে যোগ্য ডিসি পাওয়া যাচ্ছে না, যে কারণ 27 এবং 28 ব্যাচের এরা হচ্ছে পুরনো 2018 নির্বাচনের সাথে যুক্ত, আর পরের ব্যাচেরগুলো 29 ব্যাচেরগুলো মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই। তাহলে আপনি তো নির্বাচনটা পরে রাখেন, আপনি কিন্তু প্রশাসন চালানোর জন্য, ওই জেলা চালানোর জন্যই আপনি লোক পাচ্ছেন না। আবার অনেক আমার কলিগদের কাছেও আমি শুনলাম যে জেলায় নিয়োগ পেয়েছে ডিসি, সে ওখানকার কাজই বুঝে না, মানে ওখানকার কাজই সে মানে সেই জেলা প্রশাসক হিসেবেই সে যোগ্য না বা হিমশিম খাচ্ছে তার জেলা সামলাতে। তাহলে আমরা কিন্তু খুব বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই এই যাচ্ছে এই প্রশাসন, আপনার এই নির্বাচন যারা পরিচালনা করবে সে তাদেরকে নিয়ে। এখন এটার যদি আপনি টেকসই সমাধান আপনি চিন্তা করেন তাহলে ওই নিরপেক্ষ করতে হবে। এখন নিরপেক্ষ তো আর ওভারনাইট আপনার নিরপেক্ষ হয়ে যাবে না, তো আপনাকে কিছু ড্রাস্টিক রুল। কিন্তু 15 মাসে তো কিছু করা যেত। অবশ্যই এটা তো সরকারের ব্যর্থতা, এখানে তো কোনো মানে এখানে আমি কখনোই দ্বিমত করব না, কারণ তারা সেই কোন আমলে ফেব্রুয়ারির নির্বাচন তারা লন্ডনে গিয়ে ঠিক করে ফেললো। তাহলে ওইটাকে তাদের যদি মূল এজেন্ডা এই সংস্কার, বিচার এবং নির্বাচন হয়, তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? সবাই বলছে খুব বড় বড় করে যে অবিস্মরণীয় নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, কিন্তু ওইটাকে পরিচালনা করার জন্য যে টুলসগুলো সেগুলো তো সেই পুরনো সিস্টেমের মতোই রয়ে গেছে। আপনি এই ডিসি, ইএনও এবং এসপি নিয়োগের কথা বলছেন, সেই দলীয়করণ, শিশির ভাই তো বলছে তদবির, কিন্তু আমি তো যেটা দেখছি যে সরাসরি এটা মানে দুইটা দলের মধ্যেই এটা ভাগ হচ্ছে, এবং যে যেভাবে পারছে তার নিজের জেলা। এখন তো মনোনয়ন মানে প্রার্থিতা ঘোষণার পর বিভিন্ন দলের সেটা তো আরও বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে যে ওই জায়গায় ডিসি কারা আছে, ইএনও কারা আছে, এসপি কারা আছে, ওসি কারা আছে। তো এটা থেকে যদি আপনি ওই মুক্তিটা চান, এই মুক্তিটা কিন্তু আমাদের সব রাজনৈতিক দল
দলের নিতে হবে এবং এই টেকসই সংস্কারে সবার চোখ বন্ধ করে হা করতে হবে, কোনো যদি কিন্তু ছাড়া। কিন্তু এটা এখনো কোয়েশ্চেন যে 26-এর নির্বাচনটা আসলে কতটুকু নিরপেক্ষ হয় এদের দ্বারা। আমরা কথা বলবো শিশির ভাই, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন। উনি সম্ভবত যেটি বলার চেষ্টা করছেন যে তিনি বলছেন যে আশঙ্কা করছেন তিনি এরকম মাসল আর ব্যাগমানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব। তার মানে ভোট হাইজ্যাকের সন্দেহ এখনো জামাত ইসলামী করে, ভোটটা কে হাইজ্যাক করবে এবং এরকম আশঙ্কা যখন দলের প্রধান করেন, সেটি দিয়ে আসলে আপনারা কি বার্তা দিতে চান সেটিও বুঝতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। অ্যাডভোকেট শিশির মনির, জামাত ইসলামের আমির, কেন এই প্রসঙ্গে কথা বললেন কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন? দেখুন, এখানে একটা আশঙ্কার কথা বলেছেন তিনি আর কি। আমাদের দেশের নির্বাচনটার প্রশাসনিক এই অবস্থায়, নির্বাচনটা তো একটা হিউজ ব্যাপার। একেবারে সেই টেকনাফের লাস্ট মাথায় একটা সেন্টার আছে, আবার তেতুলিয়ার একেবারে লাস্ট মাথায় একটা সেন্টার আছে। আইনশৃঙ্খলা বাহিনী যা আছে এর মধ্যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিভাবে আরোপ করবে, এটা কিন্তু একটা ম্যাসিভ ব্যাপার। 42,000 সামথিং ভোটিং সেন্টার আছে। তো 42,000 সামথিং ভোটিং সেন্টারটাকে কীভাবে সিকিউর করবেন, এখানে একটা বড় অসুবিধাও তো আছে। যে কোনো কারণেই হোক, বড় একটা রাজনৈতিক দলের লোকেরা ইলেকশনে পার্টিসিপেট করছে না, তাহলে এই স্যাবোটেজটা আপনি কীভাবে ট্যাকেল দিবেন? এই জিনিসটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি বারবার। আমরা এটা কথা বলার চেষ্টা করছি যে একটা সেন্টার, আমরা আজকেও বলেছি যে সেনা সদস্য কী পরিমাণ আছে, প্রতি সেন্টারে কয়জন করে দেওয়া সম্ভব, এটাকেও এই ফোর্সটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? আগে থাকতো স্ট্রাইকিং ফোর্স, এখন আমরা বলছি যে সেন্টার পর্যন্ত ফিক্সড করে যান, সেন্টার পর্যন্ত যান। আমরা এটাও বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরা ফিট করেন। ইলেকশন কমিশন আমাদেরকে বললেন যে সিসিটিভি ক্যামেরা ফিট করা এটা হিউজ কস্টলি ব্যাপার, পারবো না সব, কিন্তু পুলিশের কাছে একটা করে ক্যামেরা দেওয়ার চেষ্টা করবেন, বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করছেন তারা, কিন্তু সব পারবেন না, কিন্তু বড় একটা অংশ দেওয়ার চেষ্টা করছেন। অর্থ উপদেষ্টা গতকালকে বলেছেন শুধুমাত্র ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো, ঝুঁকিপূর্ণ সেন্টারের সংখ্যা কিন্তু 67%। তো এই জায়গাগুলোতে এই কথা ঠিক, যে অবস্থা থেকে একটা ইলেকশনের আয়োজন করা হচ্ছে, এটা কিন্তু সকল রাজনৈতিক দল হোল হার্টেডলি সাপোর্ট না করলে, নিজের পরাজয় মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি গড়ে না উঠলে, আর সঠিকটাকে মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি গড়ে না উঠলে খেলতে সহজ হবে না। মানিব্যাগের মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। আমাদের দেশের ইলেকশন কালচারটা কিন্তু ডিফিকাল্ট। ইলেকশনে আপনি ভোটার প্রতি 10 টাকা খরচ করার আইন আছে, কিন্তু গিয়ে দেখেন ভোটার প্রতি না হয় 5,000 টাকা খরচ হবে। এইরকমও আসন আছে যেখানে ইতোমধ্যে 10 কোটি টাকা খরচ করে ফেলেছেন বিভিন্ন জায়গায়। ফলে এটা আমরা হঠাৎ করে দূর করতে পারবো না। তো এটা ইটস ডিফিকাল্ট জব। ইলেকশন মানে বাংলাদেশে একটা উৎসব। আপনি যে পরিমাণ আরসি কোলা আর কোকা কোলা বিক্রি হবে, এটা আপনি 10 বছরের ব্যবসা হবে 3 মাসে। তো এটা একটা ভিন্ন ধরনের আমেজ। গ্রামে গেলে বোঝা যায়। আমি নিজেও তো একটা প্রার্থিতা ডিক্লেয়ার করেছি, সেখানে গেলে বোঝা যায় শত শত হাজার হাজার মানুষের কাছে হাজির হবে, কারো এটা দরকার, কারো ওইটা দরকার। এই শৃঙ্খলাবোধটা বজায় রাখতে গেলে প্রশাসনিক ব্যবস্থাপনাটার সাথে রাজনৈতিক দলগুলো যদি গুডউইল না থাকে, ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। এটাই তিনি বলার চেষ্টা করেছেন। এখানে যদি আবার সেই ব্ল্যাক মানি আসে, আবার সেই হুন্ডা গুন্ডার ব্যবস্থা হয়, তাহলে ব্লেম তো পড়বে আলটিমেটলি ইন্টারিম গভর্নমেন্টের উপরে, এবং আমাদের তার চেয়ে বেশি ব্লেম পড়বে 5ই আগস্টের উপরে, অভ্যুত্থানের উপরে। এই আশঙ্কা থেকেই বলা, এটা যদি না হয় উইল বি ভেরি হ্যাপি, হলে আমরা আগেই সতর্ক হব। তাবিদ ভাই, জামাত ইসলামীর আমিরের এই খোঁচাটা কোনোভাবে বড় দল হিসেবে বিএনপির দিকেই তো যায় কিনা, এটি একটি প্রশ্ন। কারণ এরই ভিতরে আপনাদের যে মনোনয়ন ডিক্লেয়ার্ড হয়েছে 237টি আসনে, সেগুলো নিয়ে বিচ্ছিন্নভাবে হলেও বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে, এবং বিএনপি বারবারই বলছে এই প্রার্থীতা চূড়ান্ত না। বিভিন্ন জায়গায় অভ্যন্তরীণ কোন্দলে মারা যাচ্ছে। খোদ ঢাকা শহরে মাসে 20 জন করে শহরের ভিতরে মারা যায়। এটা ডিএমপির হিসাব, গত 2 মাসে 200 জন মারা গেছে, এবং এর একটা বড় অংশ আসলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেও মারা যেতে আমরা সারা দেশে দেখেছি। ফলে এই পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারবো? আর মির্জা ফখরুল সাহেব বলছেন যে একটা দোলাচল চলছে, কারণ একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি। এই পিরিয়ডটা কি নির্বাচন হলেই ওভার হবে কিনা? না, নিশ্চয়ই। তো প্রথমে যে অন্য দল বিএনপির ব্যাপারে যে মন্তব্যগুলো করে বা খোঁচাখুচি করে, আমরা সেটাকে বেশি গুরুত্ব আমরা ওভাবে দিই না। কারণ একটা রাজনৈতিক মাঠে আমরা আসতেছি, আমরা এক্সপেক্ট করি যে অনেক রকমের ব্লেম গেমও আসতে পারে, ভোটারদেরকে কনফিউজ করার জন্য কিছু বক্তব্যও আসতে পারে, অথবা কেউ কেউ ভোট নেওয়ার জন্য অনেক কিছু বলতে পারে। তো সেই জায়গাতে আমরা অত মানে ইমোশনালি জিনিসটাকে দেখছি না। বাট ইয়েস, যেসব ডাটাগুলি আসছে যে বিএনপির আমাদের ভিতরেও কিছু বিভক্ত হয়ে গেছে,
ভায়োলেন্স কিছু বেড়ে গেছে, দ্যাট ডাজন্ট মিন যে সব বিএনপির ইন্টারনাল ভায়োলেন্স, এখানে অনেক ল অ্যান্ড অর্ডার না থাকাতেও কিন্তু অনেক ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম বেড়ে যাচ্ছে। বাট ওটার এফেক্টটা কিন্তু বিএনপির উপরে আসছে, যে বড় দল হিসাবে অনেকটা খানিক মাঠে পরিস্থিতি বড় বড় দল বা বড় বড় নেতাদের উপরে চলে আসে, পড়ে আসে, এটাও মেনে নিতে হবে। তো তাই আমরা দল হিসাবে মনে করলাম একটা প্রাথমিক তালিকা আমরা করি, জনগণকে আমরা অ্যালাউ করি জানতে যে বিএনপি কী ধরনের ক্যান্ডিডেট নিয়ে চিন্তা করছে, বা বিএনপিও একটু মাঠ পর্যায় থেকে একটু পেলো, মানে ইনফরমেশন পেলো যে ওই ক্যান্ডিডেট বা ওই আমাদের ইন্টারনাল সিচুয়েশনটা কী। সেকেন্ড ফেজ তো বিএনপি এখনও বাকি আছে, সেটা হলো কি আমাদের জোটের সাথে কোন কোন আসন আমরা ছাড় দিব, কোন কোন আসনে আমরা একটু অন্যদেরকে আমরা প্রার্থিতা অ্যালাউ করব, সেটার সাথে সাথে আমরা চূড়ান্ত করব আমাদের তালিকাটা। তো বিএনপি বড় দল বা জোটের একটা নেতৃত্ব দল হিসাবে কিন্তু আরও অনেক দায়িত্ব এবং ভূমিকা রাখতে হবে।